দর্শক আপনারা দেখছেন ফ্রন্টলাইন। মাহবুদ্দিন খোকন যে প্রশ্নটা দর্শক আপনাকে করেছিলেন সেই প্রশ্নের জবাবটা যে যে দর্শক প্রশ্ন করেছেন 72 সাল সংবিধান নিয়ে, আমার মনে হয় ওনার এই মানে ইনফরমেশনটা কারেক্ট না। 72 সালের সংবিধান সংসদ আলোচনা হয়েছিল। আজকে যে সংসদীয় কমিটির সংসদীয় যে কমিটি করা হয়েছে সে সম্মানিত সভাপতি সাহেব বাবু সেনগুপ্ত এখনকার কো চেয়ারম্যান, উনি 153টা সংশোধনী দিয়েছিলেন নতুন সংবিধানে এবং সর্বশেষে উনি ওয়াকআউট করেছিলেন এবং সংবিধানে সকল সংসদদের সই আছে, শুধু ওনার মতো সই নাই, ওনার বা 2-3 জনের সই নাই, ওনার সইও করেননি উনি। এবং সেটা তো নতুন সংবিধানে সেই সময় সংবিধান আলোচনা হয়েছিল। একইভাবে আমরা আশা করছিলাম, সব জাতি আশা করছিল এই পবিত্র দলিল যদি সংশোধন করতে হয় অবশ্যই মানে সুপ্রিম কোর্টের পরে এটা সংসদে আলোচনা হবে। তারা তো বলছেন যে সংসদে আলোচনা হবে, কিন্তু সেটা না করে সরকার কেন এটা বললো? বা আইনমন্ত্রী তো পত্রপত্রিকা আপনারা নিশ্চয়ই দেখেছেন, মাননীয় আইনমন্ত্রী বলেছে, প্রধান বিচারপতি বলেছে লাগবে না ছাপানো, এইটা সংসদে যাওয়া লাগবে না, ছাপানো উচিত, সরকার উচিত ছাপানো। আর মাননীয় আইনমন্ত্রী আমরা ছাপাচ্ছি, এবং মাননীয় আইনমন্ত্রী 2-3 স্টেটমেন্ট কত 2 সপ্তাহ 3 সপ্তাহ আগে বলেছেন যেগুলো ছাপানো হয়ে গেছে এবং এটা সবিরোধী মাননীয় সরকারের বক্তব্য আর এখন যে সম্মানিত কো চেয়ারম্যানের বক্তব্য যে কমিটি করাটা সম্পূর্ণ সবিরোধী মনে হচ্ছে। যাই হোক, এই প্রশ্ন সেদিন সেই প্রশ্নটাও জবাবটা উনি এইভাবে দিয়েছেন, তিনি এটা পছন্দ করেন নাই, তিনি এটা মনে করছেন ঠিক হয়নি, যেটা সাইড বাই যেটা আপনি বলছেন। হ্যাঁ, আমি যে কথা বলতেছিলাম, ধর্ম কোনোদিন রাষ্ট্র ধর্ম হতে পারে না। কেন হতে পারে না? যে আমাদের, আমি সহজ করে যেতে বলি, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ, আমরা বলে দিচ্ছি 7 অনুচ্ছেদে জনগণের মালিক, তাদের অভিপ্রায় অনুযায়ী নির্বাচিত প্রতিনিধিরা রাষ্ট্র পরিচালনা করবে, এটা ঠিক আছে। তা জনগণ যদি মালিক হয় তাহলে আমাদের জনগণের ভিতরে শতকরা 12% মুসলমান না, ইসলাম ধর্মে বিশ্বাস করে না, তারা অন্য ধর্মে বিশ্বাস করে। তাহলে 1,12,00,000 লোক কিংবা 15 লক্ষ লোক তারা কিন্তু এই রাষ্ট্র ধর্ম ইসলাম করলে তার বাইরে থেকে যায়, তারা দ্বিতীয় শ্রেণীর নাগরিক পরিণত হয় মানসিকভাবে এবং ধর্মীয়ভাবেও সাংবিধানিকভাবে। এটা সাংঘর্ষিক। এর নিরসনের জন্য বঙ্গবন্ধু কিন্তু বলেছিলেন 72 সনেই। ওনাকে যদি আমি কোট করে একটু বলি, যে উনি যেদিন সংবিধান পাশ হয় সেদিনই বলেছিলেন যে বাংলাদেশ হবে ধর্মনিরপেক্ষ রাষ্ট্র। ধর্মনিরপেক্ষতা মানে ধর্মহীনতা নয়। আমি এর ব্যাখ্যা করি, ধর্মহীনতা নয় উনি বলেছিলেন এই কারণে যে ধর্ম আমাদের সংস্কৃতির কিন্তু অঙ্গ। সেই জন্য তিনি বলেছিলেন যে মুসলমান মুসলমানের ধর্ম পালন করবে, হিন্দু তার ধর্ম পালন করবে, খ্রিস্টান তার ধর্ম পালন করবে। এই মাটিতে ধর্মহীনতা নাই, ধর্ম নিরপেক্ষতা আছে। ধর্মের নামে রাজনীতি করে রাজাকার আলবদর পয়দা করা আর চলবে না, সাম্প্রদায়িক রাজনীতি করতে দেওয়া হবে না। এটা ছিল বঙ্গবন্ধুর কথা। তাহলে বঙ্গবন্ধু যে কথাটা ধর্মনিরপেক্ষতার ব্যাখ্যা দিয়ে গেছেন, যেটা পাশ্চাত্য ব্যাখ্যার থেকে একটু ভিন্ন আমাদের দেশের প্রেক্ষাপটে, সেখানে ধর্মনিরপেক্ষতা আমাদের বেসিক একটা মোট কথা বেসিক স্ট্রাকচারের একটা অংশ। সেখানে সেই ধর্মনিরপেক্ষতা প্রতিস্থাপন হয়ে গেলে রাষ্ট্রধর্ম আসে না। আমরা যদি একটু ইতিহাসের দিকে ফিরে যাই তাহলে দেখবো। একজন দর্শকের প্রশ্ন আছে আপনার কাছে, অবশ্যই আসবো। হ্যালো হ্যালো, জি জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি স্যার, আমি একটু আজকের বিষয় না, কিন্তু আপনার পত্রিকায় সবসময় পড়ি এবং আপনার অনুষ্ঠান দেখি, তাই ব্যক্তিগতভাবে আপনার কাছে একটা রিকোয়েস্ট, সেটা হলো আমরা লিবিয়া থেকে ফেরত প্রবাসী ক্ষতিগ্রস্ত, আমাদেরকে একটা ক্ষতিপূরণ বাবদ দেওয়া হবে, এটা কিভাবে কোথায় যোগাযোগ করা হবে আপনার পত্রিকার মাধ্যমে যদি একটু জানতে পারতাম বিস্তারিত, আপনার সাংবাদিকদেরকে দিয়ে একটা অনুসন্ধানী রিপোর্ট যদি পেতাম, আপনার পত্রিকা সবসময় পড়ি, তাহলে আমরা মানে খবরগুলো পেতাম। ধন্যবাদ আপনাকে। আমরা অবশ্যই চেষ্টা করব আমরা পত্রিকার মাধ্যমে আপনার যে সমস্যাটা, এই সমস্যার নিরসন করতে, অথবা জানাতে যে কিভাবে টাকাটা পেতে পারেন আপনি, যেটা আপনি বলছেন। জি হ্যাঁ, জিয়াউদ্দিন বারানী কিংবা আবুল ফজল মোগল যুগে ওনারা এই সম্পর্কে বই লিখেছে। সেই বইটা নিয়ে তাদের গবেষণা করে মোহাম্মদ হাবিব রচিত সুলতানাত যে আমল সম্পর্কে লিখেছেন, সেখানে সেই পলিটিক্যাল থিওরিতে উনি বলেছেন রাষ্ট্রের বিষয়কে ধর্মের উপরে কোনো সম্রাট স্থান দিতেন না, মানে রাষ্ট্রের সঙ্গে ধর্মকে মেলাতেন না। এমনকি দেখা যাচ্ছে আমরা বলি
মুঘল সম্রাটদের ভিতরে সবচেয়ে আমরা জিন্দাবীর বলি সম্রাট আওরঙ্গজেবকে। সম্রাট আওরঙ্গজেব উনি খুব ধর্ম অনুরাগী ছিলেন। তিনি তার প্রাদেশিক দাক্ষিণাত্যের প্রাদেশিক শাসনকর্তাকে লিখে পাঠালেন যে সহিষ্ণুতার কথা লিখে পাঠালেন। তিনি বললেন যে জাগতিক বিষয়ের সঙ্গে ধর্মের সম্পর্ক কি, প্রশাসনের সাথে সম্পর্ক কি, প্রশাসনের কাজকর্মে রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে ধর্মের নাক গলানোর কি অধিকার আছে। সম্রাট আওরঙ্গজেব লিখলেন, এবং তোমাদের জন্য তোমার ধর্ম, আমাদের জন্য আমার ধর্ম, এইভাবে তুমি রাষ্ট্র পরিচালনা করবে। এমনকি তিনি এখন যে কমিটি যারা করতে যাচ্ছেন তাতে এটা তাইলে এটা আপনি এটাকে কিভাবে দেখেন? রাষ্ট্রধর্ম বাদ দিতে হবে। রাষ্ট্রধর্ম যেটা আছে এটাকে বাদ দিতে হবে। আর যদি বাদ না দিয়ে থাকে তাহলে আর একটা উপায় আছে, যেটা ইন্দোনেশিয়ার কনস্টিটিউশন আছে। কি আছে এটা? ইন্দোনেশিয়ার কনস্টিটিউশন আমি সিম্পলি অনেক বিরাট আমি একটু সংক্ষিপ্তভাবে আপনাকে বলি। ইন্দোনেশিয়ার কনস্টিটিউশন আছে। ইন্দোনেশিয়ায় 2007 সনে তারা একটা 2000 সালের সেন্সাস বের করছে 2007 সনে। সেখানে দেখা যাচ্ছে 23.5 কোটি লোক, সেখানে 23.50 কোটি উপরে বাস করে। তার ভিতরে 86% হলো মুসলমান, 86.1 আর মুসলমান, আর প্রতিষ্ঠান হলো 3%, আর ক্যাথলিক আছে 1.8, হিন্দু আছে 3%-এর মতো, আর বৌদ্ধ আছে 3.4-এর মতো। এগুলো সব মিলিয়ে তারা কি করলো, সংবিধানে রাষ্ট্রধর্মের কথা বললো না, যে সংবিধানে আমরা রাষ্ট্রধর্মের কথা বলবো না, কিন্তু সরকারিভাবে আমরা এই 6টা ধর্মকেই অনুসরণ করব, এবং বিভিন্ন প্রাতিষ্ঠানিক অনুষ্ঠানে যে সমস্ত হয় সেখানে আমরা 6টা ধর্মের মর্মবাণী আমরা উচ্চারণ করব। আমাদের দেশে কিন্তু এই কালচারটা চলে আসছে। দেখবেন রাষ্ট্র অনুসারে কোরআনের পরেই গীতা, ত্রিপিটক এবং এসব পাঠ করা হয়। আমি আসছি এটা প্রশ্ন নিয়ে আপনার কাছে আসছি, আপনাকে অবশ্যই আসছি। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি একটু মন্ত্রী সাহেবের, তথ্যমন্ত্রী সাহেবের সাথে কথা বলতে চাচ্ছি। জি বলেন। আমাদের এখানে সৌদি আরবে যে মহিলা আসছে, এটা কি সাংবিধানিক কোনো নিয়ম আছে কি, বাধ্যবাধকতা আর কি? না, আপনার প্রশ্নটা তো পরিষ্কার হলো না, কি বলতে চাচ্ছেন? মানে কাজের মেয়েরা যে কাজের জন্য যে কাজের জন্য যারা, ধন্যবাদ আপনাকে। এটা কাজ করতে গেছে ধর্ম কিনা, যাই হোক, সেটা না, আমি সেই জন্য বলছি আমাদের সংবিধানে রাষ্ট্রধর্ম না এনেও ধর্ম কিন্তু আমাদের সংস্কৃতির অঙ্গ। আমি বলছি না ধর্মের মানে ধর্মকে বাদ দিয়ে কিছু হবে না। আমি বলছি যে ধর্ম আমাদের নৈতিকতা শিক্ষা দেয়, মানবতার দিকে নিয়ে যায়। ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ ধর্ম ব্যাখ্যা করছেন এভাবে যে উনি পড়াতেন আমাদের যে ধর্মটা এসছে কোত্থেকে, ধৃধাতু, ধৃ মানে ধারণ করে, কি ধারণ করে? মানবতা। তো মানবতার গুণাবলী ধারণ করে ধর্ম, সেটাকে আমরা বাদ দিচ্ছি না। কিন্তু সংবিধানে রাষ্ট্রধর্ম করে অন্য ধর্মগুলোকে বাতিল করে দিলে রাষ্ট্রীয় বিভেদ এবং সাম্প্রদায়িক দৃষ্টিভঙ্গির যে প্রসার ঘটবে পরবর্তীকালে, যেটা আব্রাহাম লিঙ্কন বলেছেন, এই কথাটা বলে আপনার শেষ করে ওনাকে দেবো, সেটা হলো এই, আব্রাহাম লিঙ্কন বলেছেন সংখ্যাগরিষ্ঠ লোক তারা যদি সাম্প্রদায়িক দৃষ্টিভঙ্গিতে বেশ উগ্র হয়ে ওঠে তাহলে সেটা ফ্যাসিবাদী জন্ম দেয়। তখন জঙ্গিবাদের কথা ছিল না, তখন সংখ্যালঘিষ্ঠ দল যারা জনসংখ্যা তারা বিচ্ছিন্নতাবাদের দিকে যায়। আবার এমনও হয়, উনি বলেছেন সংখ্যাগরিষ্ঠের ভিতরেও কেউ কোনো গ্রুপ, কোনো গোষ্ঠী তারা যদি ক্ষমতাশালী হয়ে ফ্যাসিবাদী রূপ গ্রহণ করে তাহলে কিন্তু সেখানে রাষ্ট্র বিপ্লব এবং এই সাধন হয়। আসলে আপনি সাইদ ভাই যেটা বলছেন, আজকে তো প্রায় 30 বছর পর্যন্ত বাংলাদেশের সংবিধানে কিন্তু বাংলাদেশ 30 বছর ঊর্ধ্বে সময় রাষ্ট্রধর্ম ইসলাম আছে আমাদের সংবিধানের 30 বছর ঊর্ধ্বে সময়। তো আমাদের দেশে তো এই ইসলাম ধর্ম থাকাতে কি অন্য ধর্মের কোনো সমস্যা হচ্ছে? কোনো সমস্যা হচ্ছে না। এটা উনি যেটা বলেছেন যুগের সময়ের প্রয়োজনে পরিবর্তন। সে সময় হয়তো ইসলাম ধর্মটা সেসব যে সংবিধান 72 সংবিধানে যেটা ছিল না, সময়ের প্রয়োজনে সেসব ইসলাম ধর্মকে রাষ্ট্রধর্ম করা হয়েছিল। এবং এটা নিয়ে এরশাদ সাহেব করেছেন। হ্যাঁ, রাষ্ট্রধর্ম ইসলাম তো এরশাদ সাহেব করেছেন। সময়ের প্রয়োজন হয়েছে, এবং এটা বিসমিল্লাহির রহমানির রহিম যোগ করা হয়েছে। এটা তো কোনো ইয়ে নেই। এবং আসলে অ্যাডমিনিস্ট্রেশন কে চালাচ্ছে, কে কীভাবে চালাবে? আপনি দেখেন, আপনাদের বিএনপি ক্ষমতার সময় থাকলে
বা অন্যরা ক্ষমতা থাকলে হিন্দুরা মোটামুটি সেফ থাকে। আওয়ামী লীগ যে সম্প্রতি গত 3-4 মাস আগে যে ঘটনা ঢাকা শহরে ঘটল, প্রত্যেকটা প্রতিমা চুরি হচ্ছে, ভাঙচুর হচ্ছে বা চুরি হচ্ছে, এটা আওয়ামী লীগ ক্ষমতা আসলে হয়। হিন্দুদের সম্পত্তি আওয়ামী লীগের সবাই বেশি দখল হয়। আমি সেটা বলতে চাচ্ছি, বেসিক স্ট্রাকচার ছিল সমাজতন্ত্র। ওনারা তো সমাজতন্ত্র ফিরে যেতে পারবেন? সমাজতন্ত্রের কথা বলেন না কেন? 72 সালের সংবিধানে সমাজতন্ত্র ছিল, কিন্তু ওখানে যাবেন না ওনারা। গণতন্ত্রের বেসিক স্ট্রাকচার আমাদের বাংলাদেশের স্বাধীন হয়েছে, কিন্তু স্পিচ ছিল আমাদের ডেমোক্রেটিক রাইটটাকে পাকিস্তান সাপ্রেস করেছিল। তো 4th সংশোধনী এনে মরম শেখ মুজিবুর রহমান জীবিত অবস্থাতেই গণতন্ত্রের কোনো কবর দিয়েছেন। আমি দর্শকের প্রশ্ন নেই, ঠিক আছে। হ্যালো হ্যালো জি, হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি ধানমন্ডি থেকে বলছি, ইকবাল করিম। জি বলেন। আমার প্রশ্ন হলো অধ্যাপক আবু সাইদের কাছে। জি, এই যে সংবিধান সংশোধন নিয়ে আপনারা আলোচনা করতেছেন, জি, বিএনপি, আওয়ামী লীগ কিংবা পলিটিক্যাল পার্টি, অন্যান্য পলিটিক্যাল পার্টি যাই বলেন, এইটা সংবিধান সংশোধনের ক্ষেত্রে গণভোট করলে কেমন হতো? না, এই প্রশ্নের জবাব তো আগেই দেওয়া হয়েছে। যাই হোক, যেটা আপনি বলছিলেন শেষ করতে হচ্ছে। আপনি যেটা বলছেন ডেমোক্রেসি, গণতন্ত্র, 71 সালে যুদ্ধ করলে আমরা লক্ষ লক্ষ মারা গেল, সারা জাতি স্যাক্রিফাইস করলো কিছু লোক ছাড়া, স্বাধীনতার বিরুদ্ধে। সবাই তো জাতি স্বাধীনতার পক্ষে ছিল। ডেমোক্রেসি, অনলি ডেমোক্রেসি। আর মাত্র 3 বছর 4 বছরের মাথায় কিন্তু 4th সংশোধনী করে ডেমোক্রেসি শেষ হয়ে গেল। কই ওনারা তো সে কথা বলেন না, কারণ স্বীকারও করে না তারা যে প্রথম আওয়ামী লীগই প্রথম গণতন্ত্রকে আঘাত করলো। শুধু তাই নয়, আপনাদের আজকে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী, আমি একটা প্রাসঙ্গিক বলছি, উনি কিছুদিন আগে বললেন, মাননীয় প্রধানমন্ত্রী, সংবিধান এরকমভাবে এমনভাবে সংশোধন করা হবে সংবিধান যেন কখনো অসাংবিধানিক সরকার যেন বাংলাদেশে না আসতে পারে। আমি হিস্ট্রিটা একটু বলছি, জাস্ট একটু আমাকে সময় দেন যদি। সময় খুব নাই। আমি শর্ট বলছি। প্রথমত আওয়ামী লীগই দেখেন, আওয়ামী লীগের ওনারা কিন্তু কথায় ওনার সঙ্গে পারা যাবে না, বক্তৃতা পারা যাবে না। ওনাদের স্বাধীনতার পরে এই পর্যন্ত ওনাদের হিস্ট্রি দেখাচ্ছি, ওনারা এই প্রথম কিন্তু বাকশাল করে 4th অ্যামেন্ডমেন্ট করে কিন্তু ডেমোক্রেসিকে জবাই করলেন, শেষ করলেন। ওনাদের এই বিশাল নেতা খোদা মোস্তাক আহমেদ কিন্তু প্রথম বাংলাদেশে এই সামরিক শাসন জারি করলো। জিয়ার মধ্যে সামরিক শাসন প্রত্যাহার করছে। শুধু তাই নয়, দ্বিতীয়বার দেশের সামরিক শাসন জেনারেল এরশাদ আসলো। জেনারেল এরশাদকে আজকে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাকে প্রথম অভিনন্দন জানিয়েছিলেন। শুধু তাই নয়, 86 সালে পার্লামেন্টে অংশগ্রহণ করে সামরিক এরশাদ সাহেবকে বজ্রা দিয়েছিলেন। তারপর আসেন 96 সালে এসে 96 সালে তারই আজকের আওয়ামী লীগের নেতা জেনারেল সম্ভবত নাসিম নাকি জেনারেল নাসিম সাহেব কু করতে চেয়েছিলেন অসাংবিধানিক। তারপর আসেন 2007 সালে জেনারেল মঈনকে 2 বছর অবৈধভাবে অসাংবিধানিক সরকার তারা দেশ চালালো। জেনারেল মঈনকে কিন্তু আওয়ামী লীগ আজকের মাননীয় প্রধানমন্ত্রী তাকে অভিনন্দন জানিয়েছেন এবং বলেছেন বুঝে দিচ্ছেন। তা আওয়ামী লীগের দেখেন স্বাধীনতার পরে যত অসাংবিধানিক কর্মকাণ্ড সব আওয়ামী লীগকে সাপোর্ট দিয়েছে বা বৈধতা দিয়েছে, নট আদার পার্টি, কেউ চাই না। সাইদ ভাই অনেকগুলো কথা বলেছেন, তার জবাবে কিছু কথা আমি বলবো। যে গণতন্ত্র বঙ্গবন্ধু যেটা করেছিলেন শোষিতের গণতন্ত্র, অর্থাৎ দুঃখী মানুষের মুক্তির জন্য সময়ের প্রয়োজনে তিনি দেখলেন শোষক আর শোষিত উনি করেছিলেন, সেই আঙ্গিকে গণতন্ত্র করেছিলেন, শোষিতের গণতন্ত্র চাই, অর্থাৎ শোষণ মুক্তি চাই। মজার ব্যাপার হলো, যখন বঙ্গবন্ধু বাংলাদেশ কৃষক শ্রমিক আওয়ামী লীগ করলেন কৃষক এবং শ্রমিকের মুক্তির লক্ষ্যে, তখন মুষ্টিমেয় ধনিক বণিক গোষ্ঠী মিলে তার দ্বিতীয় বিপ্লবের যে কর্মসূচি ছিল সেই কর্মসূচিকে যাতে বাস্তবায়িত না হয় তাকে হত্যা করা হলো। আর এর সঙ্গে একটা কথা বলতে চাই, আপনি যদি কিছু মনে না করেন, জিয়া রহমান এই বাকশালের মরহুম জিয়া রহমান সাহেব এই বাকশালের সদস্য পদের জন্য তিনি আবেদন করেছিলেন। এবং মজার ব্যাপার হলো, আমি তখন পাবনা জেলা গভর্নর ডেজিগনেট ছিলাম, আমাকে তিনি অভিনন্দন জানিয়ে, অর্থাৎ বাকশালের জেলা গভর্নর আমি ডেজিগনেট ছিলাম, অভিনন্দন জানিয়ে তিনি আমাকে পত্র লিখেছিলেন। সেই পত্রটা আমার কাছে এখনো বিদ্যমান আছে এবং 2-1টা বই এবং ফ্যাক্টস অ্যান্ড ডকুমেন্টস বইয়ের ভিতরে এই পত্রটা আমি ছাপিয়ে দিয়েছি। তাহলে জিয়া রহমান সাহেব যে ডেমোক্রেসির চ্যাম্পিয়ন হতে চান, তাহলে উনি বাকশাল সমর্থন কেন করেছিলেন একজন সরকারি কর্মচারী হয়ে? উনি সরকারি কর্মচারী ছিল, কিন্তু ওনার চিফ কিন্তু পত্র দেন নাই,
তাহলে ওনার তখন থেকে একটা রাজনৈতিক উদ্দেশ্য, অভিলাষ, দূরভিসন্ধি ছিল, আমি যদি এই অর্থেই বলি। সেই জন্য তিনি চিঠি দিয়ে তিনি অভিনন্দন জানিয়েছিলেন বাকশালকে। উনি চুপ থাকতে পারতেন, এবং আমাদের ভিতরে দুজন মানুষ সরাসরি এর বিরোধিতা করে পদত্যাগ করেছিলেন, এটা আপনারা জানেন। জিয়া রহমান সাহেব উনি আমাকে অভিনন্দন জানালেন বাকশালের গভর্নর হওয়ার জন্য। উনি যে কথা বলছেন ধোপে, আপনার কাছে ব্যক্তিগত সম্পর্ক ছিল? ব্যক্তিগত না, উনি অফিসিয়াল চিঠি দিয়েছেন। আচ্ছা, অফিসিয়াল চিঠি, হ্যাঁ, না উনি সবাইকে দিয়েছিলেন, সব গভর্নর দিয়েছিলেন, নিশ্চয়ই সব গভর্নরকে দিয়েছিল, না হলে আমি পাবো কি করে? আমার কাছে আছে, আমার ফ্যাক্টস এন্ড ডকুমেন্টস বঙ্গবন্ধু হত্যাকাণ্ড বইতে আমি একার অবিকল ছাপিয়ে দিয়েছি, এবং ওখানে স্মারক নম্বর লেখা আছে, সব লেখা, ওনার সিগনেচার সব কিছু করা আছে। উনি বাকশালকে সমর্থন করেছিলেন, আর এখন বিএনপি বাকশালের বিরোধিতা করছেন। এবং উনি যে ক্ষমতায় আসলেন, সেই ক্ষমতায় আসার পরে যতগুলো মানে নিয়ে আসছিলেন সব একটা পরিবর্তন করে নাই। প্রেসিডেন্সিয়াল ফর্মের যে ক্ষমতা ছিল একটা পরিবর্তন করে নাই, বরং আরো বৃদ্ধি করে উনি এটাকে আরো পাকাপোক্ত করে আরো স্বৈরতন্ত্র কিভাবে হতে পারে সেটা করেছিলেন। আর একটা কথা বলেছেন, শেখ হাসিনা ইরশাদকে অভিনন্দন জানিয়েছিলেন, একথা মারাত্মক ভুল। তখন আওয়ামী লীগে সামরিক শাসনের বিরুদ্ধে সবসময় আওয়ামী লীগের স্ট্যান্ড ছিল, এখনো স্ট্যান্ড আছে, প্রথম থেকে স্ট্যান্ড ছিল, এখনো স্ট্যান্ড আছে। সে 1958 সাল থেকে আরম্ভ করে প্রত্যেকটা যুগে, প্রত্যেকটা সময় যখনই সামরিক শাসন আসছে, প্রথমে সামরিক শাসনের বিরুদ্ধে আন্দোলন করে আপনার আওয়ামী লীগ স্ট্যান্ড নিয়েছে। এবং অনেক দল যারা সামরিক শাসকদের অনুগ্রহে এবং তাদের আশ্রয় প্রশ্রয় এবং তাদের মানে হয়েছে, মানে উদ্ভব হয়েছে কিংবা প্রতিষ্ঠা লাভ করেছে, আমি সে কথা বলতে চাই না, তারা এখন সেই কথাগুলো নিয়ে আসছেন। আমি এ বিতর্ক যেতে চাই না। আমি যে বিতর্কে যেতে চাই যে উনি একটা কথা বলেছেন, একটা ডেমোক্রেসি, শুধুমাত্র ডেমোক্রেসির জন্য কিন্তু বাংলাদেশ স্বাধীন হয় নাই, কিন্তু ডেমোক্রেসির জন্য শুধুমাত্র যুদ্ধ হয় নাই, মুক্তিযুদ্ধ হয় নাই, কিংবা শুধুমাত্র ডেমোক্রেসি, গণতন্ত্র প্রতিষ্ঠার জন্যই শুধুমাত্র ম্যান্ডেট নিয়ে আমরা সেই সময় যে গণপরিষদ গঠন করেছিলাম, যুদ্ধের ভিতরেও যে প্রোক্লেমেশন অফ ইন্ডিপেন্ডেন্স করেছিলাম, সেটা শুধুমাত্র গণতন্ত্রের জন্যই কিন্তু না, তার সাথে সাম্যের কথা ছিল, অর্থনৈতিক স্বাধীনতার কথা ছিল, এগুলো ছিল। সেজন্য উনি যে কথা বলছেন এটা শেষ। তবে আমি যে কথা বলতে চাই সে কথা হলো এই যে সংবিধান এটা কতগুলো শব্দগুচ্ছ কিংবা বাক্যগুচ্ছের বিষয় নয়, এটা জাতি আশা আকাঙ্ক্ষার প্রতীক। এই জাতি আশা আকাঙ্ক্ষার প্রতীকে এখানে মান অভিমান করে এর থেকে দূরে থাকা কিংবা সংবিধানে গেলাম না এবং একে অংশগ্রহণ করলাম না, আলোচনায় গেলাম না, কিংবা তার থেকে কোনো নির্যাস নিয়ে জাতিকে আরো সমৃদ্ধ করার ক্ষেত্রে অগ্রসর হতে পারলাম না, এটা আমার মনে হয় সঠিক নয়। সবার অংশগ্রহণ করা উচিত এবং জাতীয়ভাবেই একটা জাতীয় দলিল প্রস্তুত করা দরকার, যা অনাগতকালে নতুন প্রজন্মকে সুন্দর উজ্জ্বল ভবিষ্যতের দিকে নিয়ে যাবে, এটাই আমি প্রত্যাশা করি। 20 সেকেন্ড না, আপনি যদি শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান যে কথা বললেন সাইদ ভাই, আমার মনে আছে, আমি পড়েছি আর কি, মুজিবনগর সরকারের প্রথম প্রধানমন্ত্রী তাজউদ্দিন আহমেদ সাহেব 11 এপ্রিল 1971 সালে তার ভাষণে, তার বক্তব্যে বলেছিল, এই যে ঘোষণা নিয়ে অনেক বিতর্ক, 11 এপ্রিল বলেছিল যে চট্টগ্রাম কালুরঘাট ব্যাটারকেন্দ্র থেকে শহীদ জিয়া রহমান স্বাধীনতার ডাক দিয়েছে, যাক সেগুলা। আর আপনি যেটা বলছেন যে সে সরকারি মনিরুল হোসেন সাহেব আর ওসমানী সাহেব পদত্যাগ করেছে, উনি তো সরকারি কর্মচারী ছিল, মানে পদত্যাগের সুযোগটাকে সরকার আইন করেছে সব বাকশালে ঢুকতে হবে। আমি জানি না জিয়া রহমান দরখাস্ত করছে কি না, বাট সরকার সব করতে। আর এখন তো আইন নাই, আপনার সব জায়গাতেই সরকার। আমার নোয়াখালী, বৃহত্তর গ্রেটার নোয়াখালী প্রায় 5-6জন টিউনোকে মারপিট করা হয়েছে, ইভেন আমার চাটখিলের টিউনো সাহেবকে যাই মারপিট করা হয়েছে। এখন সরকারি কর্মচারীরা আপনার কি কারণে করতে, কোন বক্তব্য দিবে না দিবে সেটা তো বাধ্য হয় অনেক সময় সরকারের পক্ষে, বিশেষ করে আপনাদের। আর যেটা বলছেন, আমি যেটা বলতে চাচ্ছিলাম, যেটা আপনারা তো এই যেমন বাঙালি জাতীয়তাবাদ সময়ের প্রয়োজনে বাঙালি জাতীয়বাদ বলছিলেন আপনারা, কিন্তু সুপ্রিম কোর্টে যেটা বাংলাদেশের জাতীয়তাবাদ, যেটা জিয়া রহমান আমরা বলি বিএনপি থেকে বলি দর্শন, এটাও কিন্তু স্ট্রাইক আউট করেনি। সুপ্রিম কোর্ট কিন্তু বলে বাংলাদেশ জাতীয়বাদ হয় বাংলাদেশের জাতীয়বাদ। তা আপনার সময়ের প্রয়োজন, আপনারা ওগুলো নিয়ে আলোচনা করছেন না, আপনারা সমালোচনা যেতে চাচ্ছেন না, যেতে পারছেন না। আপনারা আমার লাস্ট সেন্টেন্স হলো যে
সুপ্রিম কোর্টের কথা বলে আপনার সংবিধান সংশোধন করতে আসছেন, আপনার সুপ্রিম কোর্টের যে ম্যান্ডেট আছে সেটা মানতেছেন না আপনারা। আমরা মনে করি সুপ্রিম কোর্টের সাথে আপনারা প্রতারণা করছেন, সব জাতির সাথে এই সংবিধান সংশোধনী কমিটি প্রতারণা করছেন। ধন্যবাদ আপনারা সংসদে এসে সেটা বলেন না কেন? রাইট, বলেন। মাহমুদ্দিন খোকন আপনাকে ধন্যবাদ, অধ্যাপক আবু সাইদ সাইদ ভাই আপনাকে অনেক ধন্যবাদ। আমাকে সময় খুব কম দিচ্ছেন। দর্শক মন্ডলী, আমাদের হাতে একেবারেই সময় নেই। আজ এ পর্যন্তই, আপনারা সবাই ভালো থাকুন।